খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি জুয়ার আহমেদ। বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে আছে অস্ট্রেলিয়াতে। তাদের প্রস্তুতি ম্যাচ গতকালকে শেষ হয়েছে, তবে প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি। 54 রানে অল আউট হতে হয়েছে দ্বিতীয় ইনিংসে, এবং পরবর্তীতে আর 2-3 দিন পরে বাংলাদেশকে নামতে হবে দ্য মাইটি অস্ট্রেলিয়ার এগেনস্টে। পেস বোলিংটাকে বাংলাদেশকে সামাল দিতে হবে। পেস বোলিং নিয়ে বাংলাদেশের চিরায়ত যে দুর্বলতা, সেই দুর্বলতার চিত্রগুলো এবং পেস বোলিংটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হওয়া উচিত, সেই অজি পেসের চ্যালেঞ্জ নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার মুশফিক বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বাবু ভাই, আমরা সবসময় একটা জিনিস দেখছি যে বাংলাদেশ অলওয়েজ একটা স্পিন ফ্রেন্ডলি দেশ হিসেবে আমরা জানি। সাবকন্টিনেন্ট পুরোটাই স্পিন ফ্রেন্ডলি, যদিও পাকিস্তান এবং ইন্ডিয়াতে বর্তমানে এবং এর আগে পাকিস্তানে আমরা দেখেছিলাম যে পেস বোলিং এর একটা উত্থান। বাংলাদেশে পেস বোলিং আলহামদুলিল্লাহ বেশ গত কয়েকদিন ধরে বেশ ভালো করছে। গত কয়েক বছর ধরেই নাহিদ রানাকে আমরা পেয়েছি, তাসকিনকে আমরা পাচ্ছি, মুস্তাফিজ আছে আমাদের। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাও সত্যি কথা, বাংলাদেশের ব্যাটাররা অ্যাকচুয়ালি পেসের বিপক্ষে খুব একটা ভালো করছেন না। গতকালকে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া একদম তৃতীয় সারির একটা দল, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ নামে, সেখানে ক্যাম্পবেল থমসন একাই 8 উইকেট নিচ্ছেন, যিনি তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে মাত্র একটা ম্যাচ খেলেছেন। পেস বোলিং এর বিপক্ষে আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেট দেখছেন, যে পেস বোলিং এর বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা অ্যাকচুয়ালি এতটা অস্বস্তিতে কেন ভোগেন? না, আসলে দেখেন, অস্ট্রেলিয়ায় যে কোনো টিমই যে ভালো করতে পারে না। কারণ হলো যে অস্ট্রেলিয়া উইকেটটাই ওরকম, তাদের হাইট থেকে উইকেট বাউন্স আসে সুন্দর। আসলে এতদিন পর পর যে ইচ্ছা করলে ভালো খেলা কঠিন, যেহেতু আমরা দেখেন 23 বছর পরে টেস্ট খেলতে যাচ্ছি। তো একটা টেস্ট টিম 23 বছর পরে খেলতে যাচ্ছে, তার কাছে খুব বেশি আশা করা যাবে না। আর আশা করলেও সেটা ঠিক হবে না। কারণ আপনি দেখেন, আমাদের যে ব্যাটসম্যানরা সিম বোলার খেলতে পারে না সেটা কিন্তু না। আপনি পাকিস্তানে যে সিম অ্যাটাক, সেই সিম অ্যাটাকের সঙ্গে 2টা টেস্টে জিতে এসছে। তো আসলে আপনার উইকেট এবং সিচুয়েশন ভ্যারিয়েশন আপনার অনেক কিছু। যেমন পাকিস্তানের একরকম উইকেট, সাবকন্টিনেন্টে আমাদের এক রকম, ইংলিশ উইকেট আলাদা, অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড উইকেট আলাদা, সাউথ আফ্রিকা উইকেট আলাদা। সো এই জায়গায় যত বেশি আমরা খেলতে পারবো, এতদিন পরে যে আসলে অ্যাডাপ্ট করা একটা সময়ের ব্যাপার। যদিও আমাদের ফার্স্ট ইনিংসে কিন্তু 265 খারাপ রান করিনি, যদিও আমাদের শুধু মিরাজি রান করেছিল, রচিওলে একাই 6 উইকেট নিয়েছে। রাইট। তো আসলে ডিপেন্ড করছে যে আমাদের ব্যাটসম্যানদের সময় নিয়ে রান করতে হবে, আপনার ভালো বলটা ছাড়তে হবে, প্লেবল খেলতে হবে, যে আমাকে সিজন আমাকে ডিটারমাইন থাকতে হবে যে আমি খেলবো, উইকেটে থাকবো। কারণ 5 দিন কিন্তু অনেক ব্যাপার। এবং তাদের যে বোলিং, আমি তো আমার বোলিং দেখলাম, কিন্তু স্কোর কার্ড দেখেছি, তাতেই বুঝছি যে সে কত ভয়ঙ্কর। যে 8 উইকেট সেকেন্ড ইনিংসে পেয়েছে এবং উইকেটগুলো মনে হচ্ছে আমাকে বিলাই দিয়ে এসছি। হ্যাঁ, তো সিলেকশন খুবই বাজে ছিল। হ্যাঁ, তো একটা প্লেয়ার যখন 8টা উইকেট পায়, হ্যাঁ, তখন তাকে তো আপনি 2টা উইকেট পাওয়ার পরে তো তাকে বুঝতে হবে যে নেক্সট যাবে, যে আমাকে তাকে সমী করে খেলতে হবে বা তাকে আমাকে ছেড়ে খেলতে হবে। কারণ আপনার এখানে তো সময়ের অনেকটা ব্যাপার আছে, যে আপনি শুধু যে শর্টস খেললে এখানে হবে না, আপনাকে সময় নিয়ে রানটা করতে হবে, নাহলে কিন্তু 5 দিন ক্রিকেট কোনোদিনই যাবে না। তো সেই দিক থেকে বলবো যে আমাদের ব্যাটসম্যানকে অনেক ধৈর্যশীল হতে হবে এবং মেরিট অফ দ্য বল খেলতে হবে, আদারওয়াইজ টাফ। বাট ওখানে সত্যি আমাদেরকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। বাবু ভাই, একটা জিনিস বলছিলেন যে 23 বছর পর একটা টিম যাচ্ছে, কিন্তু এই কথাটা তো সত্য যে বাংলাদেশ গত 23 বছরের কথাটাই আমরা যদি বলি, বা টেস্ট স্ট্যাটাসে 26 বছর, বাংলাদেশ তো সেই পরিমাণে একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্টও দেখাতে পারেনি, যেটা হয়তো বা বড় বড় দলগুলোকে অ্যাকচুয়ালি আগ্রহী করবে যে হ্যাঁ তোমরা আমাদের দেশে খেলতে আসো। সেই পরিমাণ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্টও বোধহয় বাংলাদেশ করেনি। হ্যাঁ, সেটাও ঠিক আছে, কিন্তু আমরা আসলে কার সঙ্গে খেলেছি আপনি দেখেন। আমরা ম্যাক্সিমাম খেলেছি জিম্বাবুয়ের সাথে, ম্যাক্সিমাম খেলেছি হোম সিরিজ, যেখানে সবাই এসে হেরেছে। সবাই কিন্তু আমরা হোম সিরিজে আমরা জিতেছি, কারণ আমরা ওই রকম উইকেট বানাই, হ্যাঁ, যে যেখানে বল গড়িয়ে যেতে পারে বা লাফ মারতে পারে। তো আমরা জিতার জন্য উইকেটটা বানাই, কারণ আমাদের আর অপশন থাকে না, আর আমাদেরকে তো কেউ ডাকে না। মেনলি হলো আমাদেরকে না ডাকলে আপনি কিভাবে যাবেন? একটা টিম যখন 23 বছর, আমরা 23 বছর আগে খেলা ছেড়েছি, তো আমরা সময় ওই বন্ধ হয়েছে, আর যাওয়া হয়নি। তো একটা নতুন প্লেয়ার যারা 4 বছর বা 5 বছর বা 10 বছরে খেলছে, তার কোনো আইডিয়াই নাই। ইভেন মুশফিকুর রহিম 20 বছর টেস্ট ক্রিকেট খেলছেন, তিনি কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট খেলেন নাই। তো আপনি বলেন, তা এখন পুরোই অনভিজ্ঞ একটা টিম গেছে, যদিও তাদের সবারই টেস্টে 30-40টা টেস্ট খেলে ফেলেছে, কিন্তু এজ এ অস্ট্রেলিয়া সেটা একদম আমাদের কাছে সাপেক্ষে একেবারে একদম মানে কন্ডিশন একদম নতুন। আপনাকে খেলতে হবে নতুন ভাবেই,
আমি যেটা বলছি যে অনেক পরীক্ষা দিতে হবে আমাদের ব্যাটসম্যানদের। আমাদের পরীক্ষা দিতে হবে ব্যাটসম্যানদেরকে, সেই কথাটা যখন বলছেন তখন আমাদের টেকনিক্যাল টিম আমাদেরকে কিছু ডেটা দিয়ে আমাদেরকে হেল্প করছে। আমি আমাদের টেকনিক্যাল টিমকে বলবো যে সেই ডেটাগুলো যদি একটু প্রেজেন্ট করা যায়, বাংলাদেশের ব্যাটারদের অবস্থা, অজিদের মাটিতে বাংলাদেশের পেস বোলিং এর ভাই পরিসংখ্যান বলছে গত এক দশকে পেস বোলিং এ টেস্ট যারা খেলছে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল বাংলাদেশ, এবং 2018 সাল থেকে 140 প্লাস গতির বলে সবচেয়ে কম গড় বাংলাদেশি ব্যাটারদের। বাহাদি পেসারদের বিপক্ষে ধারাবাহিক দুর্বলতা রয়েছে। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সদের সেই জুটিটা বাংলাদেশকে ভয় ধরাবে, এবং 48% বেশি সময়, মানে অপোনেন্টও বুঝতে পারছে যে বাংলাদেশের বাহাতি পেসারদের বিপক্ষে বেশ ভয় আছে, সেই জন্য 48% বেশি সময় বাহাতি বলারদেরকে বাংলাদেশকে ফেস করতে দিচ্ছে তারা। এবং বাহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর মিচেল স্টার্কের ইনসুইং ডেলিভারি, এবং আমরা জনসনের বোলিং দেখলাম, সেও 3-4টা ইনসুইং ডেলিভারিতে বাংলাদেশকে বোকা বানিয়েছে। এবং যখন ডানহাতি ব্যাটসম্যানদেরকে আপনি ভরসা করতে চাইবেন তখন আপনার জন্য খুব আশার কিছু নেই, বিকজ বাহাতি ব্যাটারদের তুলনায় ডানহাতি ব্যাটারদের বিপক্ষে কামিন্সের গড় বেশ ভালো। বাহাতি ব্যাটারদের 25 রানের বিপরীতে একটি করে উইকেট পেয়েছেন, তবে সেখানে 20 রানের কমেই তিনি একটি করে উইকেট পেয়েছেন ডানহাতি ব্যাটারদের। এবং স্পিনারদের তুলনায় পেসারদের বিপক্ষে কম গড় বাংলাদেশের সব ব্যাটারদের অস্ট্রেলিয়ান পেস বোলিং অ্যাটাকের বিপক্ষে। এই যে বাংলাদেশের যে গ্রাফটা, এটা অ্যাকচুয়ালি আপনাকে কতটা ভয় ধরাচ্ছে? আসলে বলছি তো আমাদের অনেক কঠিন পরীক্ষা একটা দিতে হবে, কারণ এই জন্য বলছি যে আপনি গ্রাফ দেখে কিন্তু এখন আর পারবেন না, কারণ ক্রিকেটটা এখন হয়ে গেছে না সব কম্পিউটারাইজ খেলা। আপনাকে এত বেশি অ্যানালাইসিস করে ফেলে যে আপনার মানে টপ টু বটম আপনাকে স্ক্যান করে ফেলে একটা প্লেয়ারের। তো আসলে এক্সট্রা অর্ডিনারি আমাদের কিছু করতে হবে যাতে এই স্ক্যান ধরা না পড়ে। মানে আপনার একটা বোলার যে আপনাকে প্ল্যান করবে, অস্ট্রেলিয়া কিন্তু সবসময় প্ল্যান করে ক্রিকেট খেলে, এবং তা আমরা যখন অস্ট্রেলিয়া গেছি দেখেছি আমাদের বায়োমেকানিক একটা সিস্টেম ছিল যেখানে আপনার সব কিছু দেখানো যায়। তো এইখানেও তারা কিন্তু প্ল্যান করছে যে আমাদের কোন ব্যাটসম্যান কোন জায়গায় দুর্বল, এবং কোন বোলার কোন জায়গায় বল করে, বা তাদেরকে কোন জায়গায় আমরা লেফট হ্যান্ড বোলার করাতে হবে কি রাইট হ্যান্ড বোলার করাতে হবে, বা স্পিনার দিয়ে তারা অনেক অ্যানালাইজ করে। তাদের একটা পেশা। এবং আপনার আগে যে অস্ট্রেলিয়ানরা আমাদের স্পিন খেলতে পারতো না, এখন কিন্তু তারা যখনই সাবকন্টিনেন্টে খেলতে আসে এত ভালো স্পিন খেলছে, এখন কিন্তু আমরা স্পিনই তাদেরকে মনে করেন বধ করতে পারবো না। আগে যেমন আমরা 4-3টে স্পিনার দিয়ে অস্ট্রেলিয়ান বা ইংল্যান্ড প্লেয়ারদেরকে, কিন্তু এখন ওরাও অনেক ভালো স্পিন হ্যান্ডেল করে। সেই দিক থেকে আমি বলবো যে আসলে আমাদের একটা সময় খুবই খারাপ যাবেও মনে হচ্ছে যে এখন আমাদের সিমাররা আবার ভালো করতে পারে। কারণ আপনি যদি আমরা ব্যাড লাক যে নাহিদ রানাকে পেলাম না, রায়ন রানাকে পেলে ওই উইকেটে হয়তো 150-এর বেশি বল করতো। হ্যাঁ, কারণ ওই উইকেটটা বাউন্সি উইকেট হবে ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়, অ্যাকচুয়ালি আমাদের ওয়েট করতে হবে। বাবু ভাই, আমরা আলোচনা আরেকটু আগাবো, তবে একটা ছোট্ট বিরতির সময় আমাদের হয়ে নিয়েছে। এখন মাঠে নিচ্ছি একটু বিরতি। অস্ট্রেলিয়ান যে ব্যাটিং যে কঠিন যে চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে আমাদের সঙ্গে আলাপ করছিলেন মুশফিক বাবু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। বাবু ভাই, আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের সিমাররা ভালো করতে পারে, বাট বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বোধ করি বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে দিতে হবে, বিকজ 5 দিনের যে টেস্টটা সেটা অনেকটাই নির্ভর করে ব্যাটসম্যানরা কতক্ষণ ক্রিজে টিকে আছেন। আমরা এভি ডিভিলিয়ার্সকে সবসময় মার্কেটে ব্যাটসম্যান হিসেবে জানি, বাট উপমহাদেশের টিপিক্যাল কন্ডিশনে তিনি 243 বল খেলে 27 রান বা 28 রানের একটা ইনিংসও তিনি খেলেছিলেন, হাসি মামলা খেলেছেন। সো সম্ভবত টেস্টটা যতটাই বলি আমরা পেসারদেরকে নিয়ে যতই আশাবাদী হয়, মূল পরীক্ষাটা বোধ করে ব্যাটসম্যানদেরকে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এবং এটা দিতে হবে অবশ্যই আমাদের যারা 1 থেকে 6 নম্বর ব্যাটসম্যান তাদের মধ্যেই, কারণ আপনার টেলেন্ডার দিয়ে বড় রান করা যায় না। টেলেন্ডারদেরকে আপনার স্কোর বড় করা যায় যদি আপনার প্রথম থেকে আমরা 1 থেকে 6 2টা সেঞ্চুরি মারে, তাহলে কিন্তু টেলেন্ডার পর একটা 70 বা 50 মারলেও সেই রানটা 350-400 চলে যায়। হ্যাঁ, কিন্তু আপনাকে প্রথমেই যদি আপনি আমাদের উইকেট ফল করে তাহলে কিন্তু টেলেন্ডার 250 বা 300 ম্যাক্সিমাম রান যায়। তো আপনাকে বড় স্কোর করতে হলে আমাদের 1 থেকে 6 আমাদের যে ব্যাটসম্যানগুলো আছে তাদের অবশ্যই সময় নিয়ে উইকেট বুঝে খেলতে হবে, মেরিট অফ দ্য বল খেলতে হবে, তাছাড়া কিন্তু ভালো পারফর্ম করা যাবে না। বাবু ভাই, আমাদের যখন মেরিট অফ দ্য বল বলছি তখন আমাদের নির্বাচক হাবিবুল বাশার সুমন, আপনারই এক্স কলিগ, হাবিবুল বাশার সুমন একটা কথা বলছিলেন যে আমাদের এই টিমটাতে সৌম্য সরকার অনেকটা ডেসপারেট কল, বিকজ এত বেশি বাঁহাতি এত বেশি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আমাদের আছে, এবং তার বিপক্ষে একটা ভেরিয়েশন আনার জন্য আমাদের হচ্ছে সৌম্য সরকার আনা হলো। এবং লাস্ট মোমেন্ট আমরা দেখলাম যে লিটন দাসকেও পিক করা হলো, যিনি অথচ ইনজুরির কারণে তাকে প্রথমে বাদ দিয়েছে, পরে বললো যে সেরে উঠেছেন, সেই জন্য লিটন কেন হলো। এই ব্যাটিং টিমটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান বোলিংয়ের চ্যালেঞ্জ নেওয়ার জন্য কতটা প্রিপেয়ার্ড আপনি মনে করেন গতকালকের এই কলাপসের পরে?
দেখেন ওইটা একটা ম্যাচ ছিল যেটা আসলে টেনশন লেস ম্যাচ। এখন কিন্তু এটা ফুল ম্যাচে চলে যাবে এবং এই ম্যাচের সাথে ওই ম্যাচের কোনো, আমার মনে হয় ওটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে নিয়েছে। সবাই সিরিয়াস ছিল, কিন্তু প্র্যাকটিস ম্যাচের আবহাওয়া এবং মূল ম্যাচ টেস্ট ম্যাচের আবহাওয়া টোটালি ডিফারেন্ট। আমি আশা করছি যে যদি লিটন আবার ঢুকে তাহলে কিন্তু টিমের মানে বুস্ট আপ হবে এবং আলো ভালো পারফর্ম করার সুযোগ আছে। যদিও আমাদের ব্যাটসম্যানদের তুলনামূলক হাইট কম, সেহেতু আমাদের কিন্তু বলগুলো বাউন্সগুলো খেলা ইজি হবে না, কারণ তাদের লো বাউন্সের যে আপনার পেসটা হবে সেটা কিন্তু আমাদের ওই উইকেটের জন্য একটু হাইট, সেই অনুযায়ী আমাদের মেরিট অফ দ্য বল অবশ্যই খেলতে হবে। এবং প্রথমে আবারও বলছি 1 থেকে 6 আমাদের ব্যাটসম্যানদের 2-3টা বড় পার্টনারশিপ করতে হবে, সময় নিয়ে করুক কিন্তু করতে হবে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের সেই অস্ট্রেলিয়ান যে পেস বোলিং বলি বা অস্ট্রেলিয়ান যে চতুষ্টয় তাদের যে বোলিং স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড এবং নেথান লায়ন, তাদের এগেইনস্টে অন্তত 150 বা 200 রানে পার্টনারশিপ করার মতো কোয়ালিটি ব্যাটসম্যান বাংলাদেশ দলের এই কন্ডিশনে, আমি বলছি না কোয়ালিটি ব্যাটসম্যান অবশ্যই আছে, আমাদের রিসেন্ট টেস্ট রেকর্ড বেশ ভালো, কিন্তু এই কন্ডিশনে 2 বা 3টে 150+ পার্টনারশিপ করার মতো সিচুয়েশনে কি বাংলাদেশ আছে? আপনি বিলিভ করেন সেটা? আমি বিলিভ করি এই জন্যে যে আমরাই করি, ছেলেরাই করে। সো আমরা যে যত স্কোর বা যত রেকর্ড কিন্তু ইনাদের জন্যই আমরা করে আসছি, তারা হয়তো ভাঙবে। সো এইটাই কিন্তু ক্রিকেট। আমি বিলিভ ছাড়া তো আপনি বাঁচতে পারবেন না, আমাদের আশা ছাড়া আমরা বাঁচতে পারবো না। সো আমি মনে করি যে আমাদের যে প্লেয়ারের ক্যাপাবিলিটি আছে তারা হয়তো অনেকদিন পরে খেলতে যাচ্ছে, কিন্তু তাদের স্কোর দেখেন, অ্যাভারেজ দেখেন, আপনি স্ট্রাইক রেট দেখেন, সবাই পারার ক্ষমতা আছে এবং 2-3টা সেঞ্চুরি হতেই পারে এবং এটা হলে এবং তার প্রুফ, কারণ আমরা আসলে টেস্টগুলো অনেকদিন পর খেলি। আপনার এটা ম্যাচ করতে নিজেকে সময় লেগে যায়, এই করতে করতে খেলা শেষ হয়ে যায়। আমরা তো যদি খুব বেশি খেলতাম তাহলে কিন্তু আমাদের রেজাল্টগুলো এরকম হতো না। আমি বিশ্বাস করি যে আমরা পারবো। হ্যাঁ, বাংলাদেশ বর্তমানে যেই সিচুয়েশনটাতে পার করছে, আমরা জিম্বাবুয়েতে কিন্তু খুব ভালো খেলিনি, 150-এর আশেপাশে 2টো ইনিংস আউট হলাম, জিম্বাবুয়েতে ইনিংস ব্যবধানে হার। একটা তৃতীয় সারির একটা অস্ট্রেলিয়ান টিম, তাদের কাছে ইনিংস ব্যবধানে হার। বাংলাদেশের টেস্ট টিমটা বেশ ছন্দে ছিল, আমরা পাকিস্তানকে হোম এন্ড অ্যাওয়ে দুটোতেই হারিয়েছি, হুইচ ইজ এ ভেরি গুড সাকসেস আই হ্যাভ টু সে। বাট হঠাৎ করে এই কলাপসটা কেন? এটা কি মেন্টালিটির দিক থেকে তাদের ঘাটতির দিক দেখবেন, নাকি অতি আত্মবিশ্বাসের যে ব্যাপারটা সেটা চলে আসছে প্লেয়ারদের মধ্যে? না, অতি আত্মবিশ্বাস না, আমার মনে হয় ভুল সিলেকশন অফ দ্য বল, ভুল খেলে। আমি যতটুকু খেলা দেখেছি যে বল ছেড়ে দিতে পারতো, হয়তো অনেকে প্রেশারটা নিতে পারে না যে একটা উইকেট চলে গেছে আমাকে থাকতে হবে, বা ওই দায়িত্বটা নিতে পারে না। কিন্তু এখন দায়িত্ব নেওয়ার সময় হয়েছে, কারণ আপনি দেখবেন সব প্লেয়ারের পিছে কিন্তু 10টা 15টা 20টা টেস্ট ম্যাচ হয়ে গেছে। সো আপনি হয়তো অনেকদিন পর খেলতেছে, কিন্তু আপনি তো টেস্টের সঙ্গে অভ্যস্ত আপনার তো হয়ে গেছে। এবং ক্রিকেটটা এরকম, আপনাকে সুইচ অফ অন করতে হবে, আপনাকে যেই সিচুয়েশনে আসুক আপনাকে ম্যানেজ করতে হবে, আপনাকে মানায় নিতে হবে। আপনি না মানিয়ে নিতে পারলে তো আপনি ভালো প্লেয়ার হলেন, আপনি ফাইটার হতে পারলেন না। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আরও বেশি কনসিয়াস থাকতে হবে যে আমি উইকেট দিব না। আমি যদি উইকেট দিব না, উইকেট ভালো বলে আপনাকে যেতে হবে, আপনাকে আউট হতেই হবে। কিন্তু আমার যদি মনে হয় যে আমি উইকেট দিব না, এটা নেওয়া কঠিন। মাটি কামড়ে যে পড়ে থাকার যে প্রবণতাটা, এটা অ্যাকচুয়ালি আপনি নিশ্চয়ই আপনার ক্রিকেট টাইমে অনেক গ্রেটদেরকে দেখেছেন, অ্যাকচুয়ালি বড় প্লেয়াররা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করে? দেখেন, এখন এক উইকেট এক রকম শর্টস আপনাকে খেলতে হয়, সেটা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। মানে আপনি সাবকর্নারের বলগুলো দূরে পড়লে আপনি অন দ্য রাইজ খেলতে পারবেন, যেটা বল ব্যাটে আরামসে আসবে। কিন্তু কিছু বল, এইখানে বল কিন্তু ছোট ছোট কাট করবে, লেন্থ অফ দ্য বল একটু হিট করে খুব বেশি, আমি দেখেছি, এবং বলের হাইটটা থাকবে, যে হাইটটা আপনার শোল মানে আপনার ওয়েস্ট হাইট হবে, সে বলে কিন্তু আপনি পাঞ্চ করতে কষ্ট হবে। আচ্ছা, সেটা আপনাকে কাট খেলতে হবে কিংবা ডিফেন্স করতে হবে। যতক্ষণ আপনি বলটা আপনার নিয়ের নিচে বা আপনার এলবো মানে জাস্ট ওয়েস্টের নিচে না পাবে, ততক্ষণ কিন্তু আপনার ড্রাইভটা স্ট্রং জায়গায় মানে ব্যাটের সুইট পার্টি হিট করার যে ব্যাপার জায়গা লাগবে না। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে আমি আমার হাইট অনুযায়ী একটা বল কোথায় আসছে এবং কোন জায়গায় আমি মারলে আমার, এটা তো অনেক বেশি পরিশ্রমের ব্যাপার এবং অনেকটা সময় ধরে মনোসংযোগ ধরে রাখার ব্যাপার। অবশ্যই মনোসংযোগ, কিন্তু সেটা আমরা যে এখন আপনার কংক্রিটে প্র্যাকটিস করি বা আমরা যে সুইং মানে
মেশিনে প্র্যাকটিস করে, সেখানে কিন্তু একটা বল আসছে, আমরা শুধু প্র্যাকটিস করে যাচ্ছি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু সব বল একই রকম আসবে না, বাউন্সটা একটু ডিপেন্ড হবে এবং বাউন্সটা একটু উঁচায় আসবে, সেই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাবু ভাই, আমরা বিলিভ করি যে বাংলাদেশ যে এই পরিমাণের যেভাবে প্র্যাকটিস তারা করেছে, এবং মোহাম্মদ আশরাফুল বর্তমানে ব্যাটিং কোচ, তিনি আই হোপ তার যে ফিলোসফিটা আমি দেখেছিলাম যে তিনি প্রত্যেকটা ইনিংস অন্তত একটা বা দুটো করে সেঞ্চুরি রাখতে চাচ্ছেন, এবং তার শিষ্যরা অন্তত জিম্বাবুয়ে সফর রাখ পর্যন্ত সেটাতে অনেকখানি সফলও ছিল। তবে আই বিলিভ যে এখানটাতে অস্ট্রেলিয়া সিরিজে আরও কিছু চ্যালেঞ্জ নিতে হবে, বিকজ অস্ট্রেলিয়ান যে বলিং যে চতুষ্টয় তাদের আছে, স্কট বোল্যান্ডকে যদি ফার্স্ট টেস্টে আমরা বিবেচনা নাও করি, বা বিবেচনা করলেও স্কট বোল্যান্ডও বেশ ভালো বোলিং করছে, বাট অস্ট্রেলিয়ান পেস বোলিং এবং অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপ কিন্তু আমাদের অনেক বড় চ্যালেঞ্জ হবে। এবং আমি পার্সোনালি অস্ট্রেলিয়ান বোলিং নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে থাকবে, বিকজ আপনি একজন পেসার, অস্ট্রেলিয়াতে আমরা পেস বোলিং নিয়ে বেশি ভয় পাচ্ছি। সো অনেক কিছুই আমরা আলোচনা করতে চাই, তবে সেটা আমরা আলোচনা করবো একটা বিরতির পর। এখন মাঠে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন মাঠে ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের পেসার মুশফিক বাবু। আমাদের সঙ্গে মুশফিক বাবু আছে, যেমনটা বলছিলাম, এবং আমরা কথা বলছিলাম অস্ট্রেলিয়ান পেসের সামনে বাংলাদেশের যে চ্যালেঞ্জ সেটা নিয়ে। বাবু ভাই, আমরা অস্ট্রেলিয়ান পেস বোলারদের একটা এবং অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ সেটার একটা ডেটা আমাদের টেকনিক্যাল টিম আমাদের সামনে হাজির করছে, আমরা সেই ডেটাটা একবার দেখে নিতে চাই, তারপরে আমরা যেতে চাই সেই আলোচনাতে যে অস্ট্রেলিয়ান বোলিংয়ের অ্যাকচুয়ালি ডেটাটা সম্ভবত তার আসছেন ডেটাটা। ভাই, আমরা যেটা বলছিলাম যে ইয়েস, দ্যাটস ইট, অস্ট্রেলিয়া বোলিং চোখ রাখাচ্ছে বাংলাদেশকে। 4 জনের যে বোলিং অ্যাটাক, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড, 3 পেসারের সঙ্গে একজন অফ স্পিনার আছেন নেথান লায়ন। প্রথম চতুষ্টয় হিসেবে টেস্টে 4 বোলারে অন্তত 250 উইকেট, সেটা 300 উইকেটও হয়ে যেতে পারে যদি হেজেলউড এই সিরিজে অন্তত 4টা উইকেট বা 5 উইকেট নিয়ে যায়। প্রথম চতুষ্টয় হিসেবে টেস্ট ক্রিকেটে তারা 500 উইকেটের শিকার করেছে, একসঙ্গে তারা শিকার করেছে 500 উইকেট এই 4 জন, এবং 4 জনের সম্মিলিত টেস্ট উইকেট 1500 এর বেশি, হুইচ ইজ অ্যাকচুয়ালি, এবং 3 পেসারের সম্মিলিত 466 উইকেট, স্টার্ক, কামিন্স এবং হেজেলউড, এবং এটা বিশ্বে পঞ্চম। এবং বলে রাখা ভালো বাবু ভাই, সবচেয়ে কম ম্যাচের মধ্যে তারা 450 উইকেট ক্রস করেছে, এবং বলতে হবে, এবং একমাত্র টেস্ট ক্রিকেটে 148 বছর ইতিহাসে প্রথম পেস ট্রাইও অ্যাটাক যাদের প্রত্যেকের 150-এর বেশি উইকেট আছে। তাহলে বলেন এর এগেইনস্টে বাংলাদেশ কি খেলবে? আপনি দেখেন যে তাদের পেস ইউনিট, সাথে স্পিনার লায়ন, আপনি কাকে ছেড়ে কাকে খেলবেন, কাকে নিয়ে চিন্তা করবেন? একটা ব্যাটসম্যান যে আমরা যে প্ল্যান করি, হ্যাঁ আমরা ভিডিও ফুটেজ দেখি যে স্টার্ক এখানে বল করে, ও এখানে বা হ্যাসেল এখানে বল করে, কিন্তু আপনার কিন্তু সবসময় মনে থাকবে যে আপনি যখন ঘুমের অজান্তেই থাকবেন, রেডি হবেন খেলার জন্য, দেখবেন যে কেউ আপনাকে বল করছে। তো এই ইউনিটের সাথে এই পেস ইউনিট দেখেন আপনার যে তাদের 450 করে উইকেট, কম 150 করে, হ্যাঁ। তো এত উইকেট যাদের, তারা উইকেট নেওয়ার জন্য যা মনে হচ্ছে তাদের জন্ম হয়েছে। আর এতদিন পর বাংলাদেশ ওখানে খেলতে যাবে এবং এই পেসের এগেনস্টে সত্যি কঠিন। যদি আমি বলবো যে ভালো করে, থ্যাম্পস আপ, ব্রেভো, যে তোমাকে ভালো করার জন্য। খারাপ করলে বলতে পারবো না তুমি খারাপ করছো, কারণ এই পেস ইউনিটের এগেনস্টে ভালো করাটা অনেক কঠিন। এবং এক পাশে আমি যদি আপনি পেসার, বাট ধরলাম আপনি একজন একাদশে আছেন এবং আপনার টিমের এক পাশ থেকে জশ হেজেলউড বোলিং করছে বা মিচেল স্টার্ক বোলিং করছে, অন্য পাশ থেকে প্যাট কামিন্স বোলিং করছে, অ্যাজ এ ফিল্ডার তখন আপনি কতটা রিল্যাক্স ফিল করবেন? আসলে তাই, কারণ তারা তো আসলে বল তাদের কথা শুনে, এখন যেভাবে তাদের উইকেট পেয়েছে, আপনি তাদের পরিসংখ্যান দেখেন, তারা বলকে কথা শোনায়। যেমন ওয়াকা ইউনিস যখন বল করতো, তারা বলকে কথা শোনায়। ইমরান খান, তারপরে আপনার যারা ওয়েস্ট ইন্ডিজ বোলার ছিল, ম্যালকম মার্শাল, তারপর কার্টলি অ্যামব্রোস, আসলে এই সিমারে আপনার পরিসংখ্যানে বলে দিচ্ছে আসলে আপনি কি এবং আপনাদের প্ল্যান কি। তো এইখানে আসলে ভালো কিছু করা অনেক কঠিন। বাংলাদেশের অ্যাকচুয়ালি প্ল্যান কি হওয়া উচিত এই অ্যাটাকের এগেইনস্টে? আমার বেস্টটা দেওয়া, আমি চিন্তা না করি যে কে বল করছে, আমাকে জাস্ট মেরিট অফ দ্য বল। সম্ভবত বল বাই বল চিন্তা করতে হবে। একটা আমরা যদিও টেস্ট বলি যে আমরা সেশন বাই সেশনে খেলা, বাট বাংলাদেশকে সম্ভবত বল বাই বল খেলতে হবে। বলে দেখতে হবে যে আমি এই বলটা হাউ টু সার্ভাইভ। রান আমি করব, রান হয়ে যাবে,
কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে। ক্রিজে টিকে থাকলেই বোধ করে রান আসে। সবসময় টিকে থাকলে রান হয় না, কারণ যদি আপনি বকডাউন হয়ে যান তখন কিন্তু আপনাকে প্যাক আপ করে, তারা তো বুঝে ফেলে যে আপনার মেন্টালিটি, তারা তো খুব ভালো বুঝতে পারে যে আপনি কি খেলতে যাচ্ছেন বা আপনার মেন্টালিটি কি চলছে, সেটা তো খুব ভালো রিড করে নেয়। তো আপনাকে নর্মালি থাকতে হবে, কিন্তু আমাকে মেরিট অফ দ্য বল খেলতে হবে মেইনলি। আর উইকেট এত পাচ্ছে আমরা ভুল করি তার জন্য। আমি যদি ভালো ক্রিকেট খেলি তাহলে কিন্তু এদেরকে মেরেই আমরা 100 বা 150 করবো রান, কিন্তু রান করতে হবে এদেরকে খেলেই। জাস্ট আমিকে নিজেকে মনে করতে হবে যে আই ক্যান ডু ইট। বাংলাদেশকে মানসিকভাবে একটু পিছায় থাকবে, অন্তত গতকালকে যেভাবে হারলো, এবং এই যে বোলিং অ্যাটাক, মানে থাকে অনেক সময় যেটা থাকে যে প্রতিপক্ষের শক্তিমত্তা দেখে মানুষজন ভয়ে অনেকটা মেন্টাল গেমে অনেকটা পিছিয়ে যায়। বাংলাদেশকে কি এই সিচুয়েশনে চলে যাবে? বাংলাদেশকে এতটাই উইক হয়ে যাবে? আপনি কি বিলিভ করেন? দেখেন, আগে ক্যাপ্টেন বলে গেছে আমাদের হারাবার কিছু নাই। হ্যাঁ, সো আমার মনে হয় খুব বেশি খারাপ করার দরকার নাই। চিন্তা করো যে ভালো খেলবো ক্রিকেট, কারণ আপনি যখন চিন্তা করবেন তখনই কিন্তু আপনি মোড়ে ডাউন হয়ে যাবেন, এবং কোনটা থেকে কোনটা করব ওইটা ডিসিশন নিতে নিতে আপনার উইকেটটা চলে গেছে। তো আপনাকে থাকতে হবে পজিটিভ এবং মেরিট অফ দ্য বল খেলতে হবে। মেইনলি হলো এইটা, যেই বল করুক, কারণ এগুলো আনপ্লেবল না। হ্যাঁ, খেলতে হবে, আপনাকে ভালো খেলতে হবে। অস্ট্রেলিয়া সম্ভবত ভাই, আমরা পেস বোলিং নিয়ে যখন কথা বলছি আমরা আরেকটা জিনিস ইগনোর করছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। আপনার সামনে স্টিভেন স্মিথ, টেস্টে 10,000 রান, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, তারা যখন ওয়েট করছেন, সম্ভবত বাংলাদেশের জন্য, মানে অস্ট্রেলিয়াতে তো পেস চ্যালেঞ্জ সবাইকে নিতে হবে। ব্যাটারদেরকে ব্যাটিং করার ক্ষেত্রে পেস বোলিংয়ে চ্যালেঞ্জ নিতে হবে, বলারদেরকে বল করার ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হবে। সো সম্ভবত বাংলাদেশের পেসারদেরও একটা বড় চ্যালেঞ্জ ওয়েট করছে। আসলে মানে বললে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার যে সিচুয়েশন বা গত ম্যাচের যে পরিসংখ্যান, সেটা দেখেই মনে হচ্ছে যে আমরা হয়তো 2বার ব্যাটিং করব, কিংবা অস্ট্রেলিয়ার একবারই ব্যাটিং করবে। মানে ইনিংস ব্যবধানে হারের আশা করছেন? না, আমি হারার কথা বলছি না, ম্যাচ ড্র হতে পারে যদি আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন, কিন্তু আপনাকে 2বার যে বল করতে পারবেন না এটা আমি কনফার্ম। হ্যাঁ, সো আপনাকে একবারই বল করতে হবে, যত সময় নিয়ে পারা যায় আমাকে বল করতে হবে। ইউ মিন আপনাকে কম খারাপ বল করতে হবে। আপনার জায়গায় বল করলে যে কোনো আস্তে জোরে ম্যাটার না, আপনার জায়গাটা খুবই জরুরি। একটা বোলার যখন ভালো জায়গায় বল করে তখন তার ব্যাটসম্যান সেটা জোরে আসতে ওইটা কিন্তু সমীহ করে। তো টেস্ট ক্রিকেটে আপনাকে ধৈর্য নিয়ে জায়গায় বল করতে হবে, লেন্থে বল করতে হবে। এই লেন্থের জয়ী যত, এখন কিন্তু মাহমুদ অনেক ভালো বল করে, হাসান মাহমুদ, ইয়াস। হ্যাঁ, তো ওই রকম যদি আরও আমাদের 2টা স্পেল আমরা পাই তাহলে কিন্তু যে কোনো টিমের জন্য খারাপ হতে পারে। তবে আমি অ্যাভারেজ দেখে বলছি যে তারা তো অস্ট্রেলিয়া অনেক ভালো ব্যাটসম্যান আছে এবং তারা অনেক অভিজ্ঞ আমাদের তুলনায়। সে অনুযায়ী আমি বললাম যে হয়তো এরকম হতো। নাহিদ রানাকে কতটা মিস করবেন এই সিরিজে? অনেক মিস করব। নাহিদ রানা মাঝখানে আমাদের টিমের একটা প্রাণ ছিল। আই মিন একটা ব্রেক থ্রু কিন্তু একটা টিমকে বুস্ট আপ করে। এবং শান্ত, নাহিদ রানার সাথে আমি যেহেতু রাজশাহী ডিভিশনের ম্যানেজার ছিলাম, আমি দেখেছি আমাদের টিমটার বন্ডিংসটা। তো এই তামিম, হৃদয়, নাহিদ, শান্ত, এদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু অনেক বেশি। তো শান্ত কিন্তু বুঝতে পারছে যে কখন নাহিদকে আনা দরকার, এবং নাহিদ সেটা যখনই চাইতো যে শান্তর এই আশাটা নাহিদ এটা পূরণ করতো। এবং আমি টেস্ট টিমেও দেখেছি যে নাহিদ যখনই একটা ব্রেক থ্রু দরকার নাহিদকে নিয়ে এসছে এবং সে সফল হয়েছে। তো যখন ক্যাপ্টেনের এরকম একটা গোলাবারুদ থাকে না, তখন সবসময় মনে এটা গুলি করি। তো এটা নাই, আনফর্চুনেটলি আমরা মিস করছি, কিন্তু আসলে ক্রিকেট তো এটা ইনজুরি হবেই, কিছু করার নেই। বাবা ভাই, এই কথাগুলো বলতে হয়তো আমাদের কাছে একটু কষ্ট লাগছে, বাট যেভাবে অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে কথা বলছি, বা বাংলাদেশের ক্রিকেটারদের যে ক্রিকেট ভক্ত যারা আছেন তারা যেভাবে কথা বলছে, কেন যেন মনে হচ্ছে যে আমরা কিছুটা আত্মসমর্পণ করেই তারপর টেস্ট খেলতে নামছে। ব্যাপারটাকে অনেকটা এমন দাঁড়ায় কিনা? ওই যে বললাম অস্ট্রেলিয়ায় যাওয়া, অস্ট্রেলিয়া ট্যুর, শুধু বাংলাদেশ না, আপনি অস্ট্রেলিয়া যারা জিতেছে তারাও কিন্তু এরকম ভয়ে ভয়ে জিতেছে। হ্যাঁ, তো অস্ট্রেলিয়ার যে খেলা কঠিন, নট ইজি, এটা আমার একদম এটাই কথা হলো।
বাবু ভাই আমরা যেভাবে যাচ্ছি কথা যেভাবে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু চ্যালেঞ্জ অনেক বড়। বিশেষ করে বাংলাদেশে শুধুমাত্র পেস বোলিং না, আমাদেরকে সম্ভবত স্পিন নিয়েও একটু চিন্তা ভাবনা করতে হবে, বিকজ নেথান লায়ন হু ইজ এ ভেরি গুড স্পিনার, কারণ শেন ওয়ার্নের পরে অস্ট্রেলিয়ার সেকেন্ড মোস্ট উইকেট টেকার এখন সেই বলতে গেলে, এবং অনেকখানি চ্যালেঞ্জ নিতে হবে মেহেদী হাসান মিরাজ বা তাইজুলকেও, বিকজ নেথান লায়ন যদি পারেন তাদেরকেও কিছু একটা করে দেখাতে হবে। আমরা স্পিন ডিপার্টমেন্ট নিয়েও কিছুটা আলাপ করতে চাই, বাংলাদেশের ব্যাটিং লাইন আপনি আরও কিছু টেকনিক্যাল আলাপ আমরা অবশ্যই করবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। এখন মাঠে নিচ্ছি একটি বিরতি, ফিরছি বিরতির পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। বাবু ভাই, বিরতির আগে আমরা যেমনটা আলোচনায় বলছিলাম যে বাংলাদেশকে অনেকখানি চ্যালেঞ্জ নিতে হবে, এবং সম্ভবত বাংলাদেশে এই যে চ্যালেঞ্জটা নিতে হবে সেখানে সবচেয়ে বড় অস্ত্র টপ অর্ডাররা। মিডল অর্ডারে মুশফিকুর রহিম যদিও একজন ভরসার নাম, কিন্তু আই থিঙ্ক এটা আমার পার্সোনাল বিলিভ যে টপ অর্ডার যদি ক্লিক করে তাহলে সেটা সবচেয়ে বেশি কার্যকর হবে। আপনার রাজশাহী টিমে, রাজশাহী টিম ম্যানেজার ছিলেন, শান্তকেও আপনি কাছ থেকে দেখেছেন, বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে ভালো রেকর্ড শান্তর, এবং তানজিদ তামিমকে আপনি দেখেছেন। তানজিদ তামিম মাত্র ডেবু হলো। তানজিদ তামিমকে এই অস্ট্রেলিয়ান অ্যাটাকের বিপক্ষে কতটা কনফিডেন্ট মনে হতে পারে? তামিম খুব ভালো সাহসী প্লেয়ার। হ্যাঁ, আমার মনে হয় সে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে, এবং তার যে মেরিট অনেক ভালো। আমি দেখেছি সিলেকশন অফ দ্য বল ভালো, তার ক্যারেজিয়াস প্লেয়ার। তো এই জায়গায় তাকে একটু সময় নিয়ে রানটা করতে হবে, এই কারণ ও অন দ্য রাইজ খেলতে ভালোবাসে, উপরে খেলতে ভালোবাসে, কিন্তু আপনাকে এখানে নিচে খেলায় ভালো হবে, কারণ আপনার বলের অনেক হাইট থাকবে। সো আমি বলবো যে আমাদের যে ওপেনার সাদমান, এবং ও যদি একটা ভালো আপনার স্টার্ট দিতে পারে, পরে শান্ত যদি খেলতে পারে, মিডল অর্ডার মুমিনুল মুশফিককে অনেক বড় দায়িত্ব নিতে হবে, যেহেতু তারা অনেক বড় দায়িত্ব নিতে হবে। আসলে দেখেন আমাদের মানে রান তো এরাই করে মেইনলি, তো রান করতে হবে, 1 থেকে 6 জনকে 2টা 100 মারতেই হবে, আর না হলে মিনিমাম 4টা ছোট 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 আপনার রান করতে হবে, যেটা একটা বড় রানের দিকে যাবে। কারণ এটা তো সময়ের খেলা, আপনাকে সময় নিয়েই খেলতে হবে, এবং ম্যাচ বড় একটা স্কোরের দিকে যেতে। আমাদের নামের বিচারে কিন্তু প্লেয়ার একেবারে খারাপ না। আমরা তানজিদ তামিমকে বলছি বাংলাদেশের অন্যতম উদীয়মান প্রতিভা, শান্ত বাংলাদেশের সবচেয়ে ফাইনেস্ট টেস্ট ব্যাটারদের মধ্যে একজন, লিটন দাস খুব পরীক্ষিত, মেহেদী হাসান মিরাজ লাল বলে খুব পরীক্ষিত, মুমিনুল আছেন, মুশফিক আছেন। এত কিছুর পরও আমরা বলছি শুধুমাত্র অস্ট্রেলিয়ান কন্ডিশন বলে আমাদেরকে কিছুটা সমীহ করতে হচ্ছে বা ভয় পেতে হচ্ছে। বাট এটা কি খুব বেশি যৌক্তিক কোনো কথা হলো বাবু ভাই? যৌক্তিক না, আপনি যদি নিজেকে প্রমাণ করেন যে আমি দ্য বেস্ট, তাহলে আর কিছু বলার নাই। আপনি যখন রান করবেন, আমরা আগে ভয় পাচ্ছি, কারণ আমরা সিচুয়েশনটা ফেস করে এসেছি বা দেখে এসেছি, বা অন্য টিমকে আমরা দেখেছি। এটা যখন আপনি আমাদেরকে ভুল প্রমাণ করবেন যে না ইউ ক্যান ডু ইট, সো এটা তখন তো আমরা পরের বার যখন আপনার টেলিভিশনে আসবো এবং বলবো যে পরের সিরিজে দেখেন আমরা কি খেলে আসছি, তো এইটা তো আপনাকে রেকর্ড করে তারপর না আমরা বলতে পারবো। আমরা এখন ভয় পাচ্ছি বিকজ দ্য সিচুয়েশন ইজ দ্যাট। বাট আমরা যখন পারফর্ম করব, লিটন যখন 100 মারবে, মুশফিক যখন 100 মারবে, আমরা নিউজিল্যান্ডে মারিনি, মারছি তো, কিন্তু ওইটাই যখন আমরা এখানে প্রুভ করব যে আমরা 2টা টেস্টে দেখেন আমাদের স্কোর দেখেন, আমরা একটা বড় বড় ইনিংস খেলছি, বা আমরা বুক চেঁচে খেলেছি, বা একটা হারি ম্যাচ, কিন্তু একটা ম্যাচ তো একটা ফাইটি ম্যাচ হয়েছে, সেটাও কিন্তু ভালো ক্রিকেট খেলেছি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা একটা ভালো শর্টস খেলাম, পরের বলে আউট হয়ে গেলাম, একটা সুপার 4 মারলাম, কাভার ড্রাইভ করলাম, পরের বলে আউট হয়ে গেলাম না, আমাকে ওয়েট করতে হবে, আমাকে আবার কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই দরকার যে আমাকে উইকেট থাকবে, আমার দায়িত্ববোধ বাড়াতে হবে, যে আমি একটা ম্যাচে রান করে এসেছি ওই ম্যাচ বললে হবে না, ওটা শেষ, আমাকে নতুন করে, এবং এটাতে গত ম্যাচে খারাপ করেছে বলে এই ম্যাচে ভালো করতে পারবো না, নট লাইক দ্যাট। আপনাকে 5 দিন ভালো খেলতে হবে, সেশন অনুযায়ী আপনাকে 5 দিন ভালো 5 দিন 15 সেশন, হ্যাঁ 15 সেশন মিনিমাম, এর মধ্যে আপনাকে 6টা থেকে 7টা ভালো খেলতে হবে, আদারওয়াইজ কারণ আমাদের যে সেশন তাদের সঙ্গে কিন্তু আমাদের ডিফার থাকবে। হ্যাঁ, কারণ তারা রান করবে কুইক, আমাদের সময় নিয়ে রান করতে হবে, কারণ তাদের ওই মাঠটা চিনে পড়েছে, তাদের দেশ, এটা আমরা তো ওভারসিজ হয়ে খেলতে যাচ্ছি। বাবু ভাই, এই যে আমরা যখন কথা বলছি টেস্ট নিয়ে, আমরা যখন হাই হুতাশ করছি, তখন একটা কথা চলে আসে যে ঘরোয়া ক্রিকেটের কথাটা একটু বোধ করে চলে আসে, বিকজ
পাইপলাইনে যদি আপনি প্লেয়ার সেভাবে প্রডিউস করতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি তার ইন্টারন্যাশনাল ফেজিকে খুব বেশি ভালো হবে না। আমরা যখনই প্লেয়ারদের সঙ্গে যখনই আমরা অফ দ্য রেকর্ড বা অন দ্য রেকর্ড কথা বলি তখনই তারা একটা জিনিস বলেন যে আমাদের ঘরোয়া ক্রিকেটে পিচ ভালো না, মাঠ ভালো না, সেজন্য আমরা ওভারসিজে গিয়ে আমরা খারাপ খেলি। আপনি খুব কাছ থেকে দেখেছেন পিচগুলো, অ্যাকচুয়ালি ঘরোয়া ক্রিকেটের যে পিচগুলো সেটা কি বাংলাদেশের এক একজন উদীয়মান ক্রিকেটারকে পেস বোলিংয়ের সাবলীল হওয়ার জন্য রেডি করে কিনা? হ্যাঁ, কিছু কিছু উইকেট আছে আসলে ভালো, আবার কিছু কিছু উইকেট আছে মনে হয়েছে না রেডি করেছে, বাট এটা না খেললেও পারতাম। যেমন আমরা খুলনা ম্যাচে একটা এনসিএল খেলতে গেলাম, সেখানে উইকেটটা ওইরকম মানের ছিল না যেটা আমরা রাজশাহীর উইকেটটা পাই। রাজশাহী উইকেট আপনি 4 দিন খেলবেন, 4 দিনে লাইভ থাকবে, আপনার বল মুভমেন্ট করবে। আপনার আবার বগুড়ায় যখন খেলা দেখছি আগে, যে বগুড়ার উইকেটটা ভালো ছিল। তো উইকেটটা ডিপেন্ড করে। ঢাকার উইকেট এখন ঘাস রেখেছিল এই গতবার, তো ঘাস রাখলে কি হয়, বোলাররা ইচ্ছা করে একটু জোরে বল করতে বা জায়গায় করতে, বা একটা বল যখন একটা ব্যাটসম্যান বিট করে বোলারের উৎসাহ জাগে যে আমি একটু ভালো বল করব, বা আমি কিভাবে ব্যাটসম্যানকে বিট করবো বা উইকেট নেব। বা ব্যাটসম্যান তখন কনসাস হয়ে যায় যে আমি বিট হচ্ছে, আমাকে আরও কনসাস থাকতে হবে, বলটা ভালো হয়েছে বা আমাকে ভালো খেলতে হবে। তো এইটা উইকেট বানানো কিন্তু এখন যে আমাদের অস্ট্রেলিয়ান কিউরেটর আছেন, তো উনি চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি যে আমাদের শুধু মিডল উইকেট না, আমাদের সাইড উইকেটও এই একই রকম উইকেট লাগবে। কারণ আপনি প্র্যাকটিস করে গেলে নিচের উইকেটে, ম্যাচে যে আপনি খেলছেন বাউন্স উইকেটে হবে না। এবং আমাদের যে উইকেটগুলোর চারিধারে উইকেট বানানো জরুরি। আমাদের মাধ্যমে দেখবেন 2টা 4টা উইকেট আছে যে কোনো স্টেডিয়ামে, 4টা থেকে 5টা। এখন আমাদের সময় আসছে, যেহেতু তামিম আমাদের এখানে আছেন, উনি ইচ্ছা করলে কিন্তু এখন আমাদের মাঠগুলো আরও ডেভেলপ করতে পারে, উইকেটগুলো ডেভেলপ করতে পারে। উইকেট ডেভেলপ না করলে সত্যি কিন্তু একটা ব্যাটসম্যানকে শুধু আপনি সামনে যে বিপদে ফেলে দিলেন তাহলে হবে না। উইকেট বানানো জরুরি, উইকেট ভালো হওয়া উচিত। বাবু ভাই, যখন আমরা এই কথাগুলো বলছি, অস্ট্রেলিয়ান পেসের সঙ্গে কথা বলছি, আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলছি, বাট ওই যে যেটা আমরা একটু আগে বলে গিয়েছিলাম যে স্পিনটাকেও আমাদের হয়তো একটু মোকাবেলা করতে হবে। স্পিন আমরা সারা বছরই খেলছি, কিন্তু নেথান লায়নের বিপক্ষে খেলার জন্য আমরা কতটা রেডি? দেখেন, একজন লম্বা স্পিনার একটা কম হাইট স্পিনের মধ্যে ডিফারেন্স আছে। তার কিন্তু বলে লুপ থাকে, বাইট থাকে, হাইট থাকে। তো একটা বল যখন পড়ে কতটুকু বাউন্স নেয় সেটা কিন্তু একটা ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করে যে আপনার হাইটটা কতটুকু। কারণ আপনি একটা ফ্রন্ট ফুটে খেলবেন বা ব্যাক ফুটে খেলবেন, সেটা বট। আপনি কিন্তু লাইনও দেখবেন যে অস্ট্রেলিয়ানের সাথে টিম যে এত ভালো ফিল্ডিং করে না, আনবিলিভেবল ক্যাচ ধরে দেয়। তো সব প্লেয়াররাই, আমি যখন অ্যাডলেটে গেছিলাম স্কলারশিপ নিয়ে, আমাদেরকে ফিটনেসের জন্য আমাদের ট্রেনিং পাঠাইছিল, তখন আমরা দেখি তারা কী কষ্টটা করে, আসলে আমাদের থেকে অনেক বেশি কষ্ট করে এবং অনেক বেশি মেন্টালি স্ট্রং তারা এই কষ্ট করার জন্যই। তো তারা অনেক আনবিলিভেবল ক্যাচ, যেগুলো আমরা চিন্তা করি না, বা আমাদের ব্যাটসম্যানদের রান করতে কষ্ট হবে কেন, যে তাদের যে হাইট, আপনার একটা 4 কামান মঞ্চে সুন্দর কাভার ড্রাইভ করেছেন, ইজি 4, কিন্তু সে ওই 4-এ 1ও পাবেন না, বা 1 হয়েছে এমন ড্রাইভ করে বলটা আটকা দিয়েছে, বা একটা কনফার্ম 6 মারা বলটা আপনি আউট হয়ে গেছেন। তো এইগুলো চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক কঠিন। এই জায়গায় লায়নরা এগিয়ে আছে, যে আপনার সিলিতে এমন একটা বল গেছে ক্যাচ ধরে ফেলেছে, বা এমন একটা ড্রাইভ দিয়েছে ক্যাচ ধরে ফেলেছে। তো উইকেটগুলো তারা পেয়ে যায় যখনই একটা খারাপ বলে উইকেট পেয়ে গেছে, মনে করেন আপনি খারাপ বল করেছে, আপনি শর্ট পিচ বল দুম করে মেরেছেন, কিন্তু এমন একটা আনবিলিভেবল ক্যাচ ধরে, তখন কিন্তু বোলারের উজ্জীবিত হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। এবং এই জায়গাগুলোতে আমরা একটু পিছিয়ে থাকবো আর কি। সেই জায়গাটা থেকে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুলের জন্য আপনার কি বার্তা থাকবে? তাইজুল তো ট্রেমেন্ডাস বোলার, মিরাজ ট্রেমেন্ডাস বোলার, কিন্তু আপনাকে এই উইকেটকে কতটুকু কাজ করতে হবে। কারণ আমরা তো সবসময় ভাঙা উইকেটগুলো পেয়েছি বা স্পিন উইকেটগুলো পেয়েছি। এখানে স্পিনের কতটুকু কাজ আপনাকে কিন্তু ওই উইকেটের থেকে আপনার হাতের কারুকাজ বেশি করতে হবে। আপনাকে মেরিট অফ দ্য বল করতে হবে, যে আপনি ব্যাটসম্যান কী চাচ্ছে বা ব্যাটসম্যানের দুর্বলতা বুঝতে হবে। আমরা জানি যে আমাদের দুজনের দুসরা পারে, কিন্তু এটা আপনাকে টাইমলি কাজে লাগাতে হবে যাতে ব্যাটসম্যানরা ভুল করে। তবে আমার মনে হয় খুব বেশি খারাপ করবে না, তবে লুজ বল কম দিতে হবে, কারণ অস্ট্রেলিয়ানরা সবসময় লুজ বলের জন্য ওয়েট করে। স্মিথ নাকি ট্রাভিস হেড, কে সবচেয়ে বড় থ্রেট বাংলাদেশের জন্য? অবশ্যই স্মিথ, কারণ তাকে বল করাই কঠিন। আপনি দেখবেন যে ও নড়ে চড়ে খেলে, তো ইচ্ছা করলে ভালো বল করা যায় না, এবং ভালো বলও সে শর্টস খেলে ফেলে।
আর যার 10,000 রান আছে আর তাকে নিয়ে আর কি কথা বলবেন বলেন। এবং অস্ট্রেলিয়ার মিডিয়াতে আমরা দেখলাম যে মার্নাস ল্যাবুশেন, তিনি একটা সময় নাম্বার 1 ব্যাটার ছিলেন টেস্টে, তিনি বলছেন তিনি বাংলাদেশ সিরিজ দিয়ে নিজেকে ফেরাতে চান, বিকজ অস্ট্রেলিয়ার যে সামনের যে 12 মাস আছে সেখানকার সে 27টা টেস্টের শুরুটা বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে, এবং উই অল নো যে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে চোখ রাখবে, সেদিক থেকে বাংলাদেশের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এবং আমাদের এই জায়গাটাতে আর একটু আসবো যে অস্ট্রেলিয়ান টিমটা অ্যাকচুয়ালি কেমন হলো, তাদের পূর্ণ শক্তির টিম নামিয়েছে, অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো বলছে এই সিরিজের জন্য অ্যাকচুয়ালি পূর্ণ শক্তির টিম দরকার ছিল না। সো এটা নিয়ে একটা আলাপ আছে যে অস্ট্রেলিয়ান টিমটা কেমন হলো, তবে একটা ব্রেক নেওয়ার সময় নেওয়া হচ্ছে, আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে, তারপরে এসে আমরা এই টিমটার কথা বলবো। এখন মাঠে নিচ্ছে আর একটি বিরতি, ফিরছি একটু পরে। আমরা বিরতির পর ফিরে এলাম এখন মাঠে। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক পেসার মুশফিক বাবু। বাবু ভাই, আমরা কথা বলছিলাম অস্ট্রেলিয়ান টিমটাকে নিয়ে, এবং অস্ট্রেলিয়া গণমাধ্যমে একটা বড় ধরনের লেখা প্রকাশিত হয় গত সপ্তাহে, সেটা হচ্ছে যে বাংলাদেশের এগেইনস্টে যে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ান টিমকে নামানো হলো সেটা অস্ট্রেলিয়ান টেস্ট ফিউচারের জন্য খারাপ, বিকজ স্যাম কনস্টাস বা জ্যাক ওয়েদারল্ট এদের মতো তরুণ প্রতিভাদেরকেই বাংলাদেশ সিরিজে সুযোগ দেওয়া উচিত ছিল। আপনি কি ফিল করেন যে এই অস্ট্রেলিয়ার টিমটা অ্যাকচুয়ালি কি বাংলাদেশের জন্য একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে কিনা, নাকি তরুণদেরকেও সুযোগ দিলেও বাংলাদেশকে একই রকমই ভুগতে হতো? না না, দেখেন আসলে অস্ট্রেলিয়ান যে তাদের পাইপলাইনের প্লেয়াররা, আপনার এই টিম বলেন আর আন্ডার-19 বলেন আর 23 বলেন, যেই টিমগুলোই আছে সব প্লেয়ারগুলো কিন্তু একই, মানে অলমোস্ট, কারণ সবাই ন্যাশনাল টিমে নক করতেছে। কারণ এইখানে আপনি দেখবেন যে কেউ ঢুকলেই 5-7 বছর আর বেরোনোর সুযোগ থাকে না, কারণ জানে যে আমাকে নক করতেছে, আমি খারাপ খেললেই আরেকজনে এসে ঢুকে যাবে। তাদের একটা হেলদি কম্পিটিশন সবসময় বিরাজ করছে। তো আপনি যে এখন আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম, সেটাও কিন্তু খুব যে খারাপ টিমের সঙ্গে, তৃতীয় সারির টিম, কিন্তু তৃতীয় সারির টিম, কিন্তু আপনি দেখেন তারাও ন্যাশনাল টিমে নক করার জন্য ওয়েট করছে। তো আমি যে সাংবাদিকের কথা বলেন, আমি বললাম সে সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ আমাদেরকে তারা খুবই অপমানজনক কথা বলেছে যে ফুল একটা টেস্ট যখন খেলতে যায় তখন কিন্তু সব টিমেরই প্র্যাকটিস ম্যাচ আলাদা, টেস্ট টিমে তাদের বেস্ট টিমটাই নামায়, এবং অস্ট্রেলিয়া সেটাই করেছে এবং সেটাই সিলেকশন দিয়েছে। আমরা এখন যদি নিজেরা প্রুভ করতে পারি যে আমরা তাদের মতোই আমাদের ভালো টিম, তাহলে কিন্তু এই তার যে ধারণা সেটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা আমাদের প্রুভ করার টাইম হয়ে গেছে, কারণ আপনি দেখেন আমাদেরকে সাংবাদিকরা তো আসলে পেপারের জন্যই লেখে যে কীভাবে কাকে, এবং সিরিজের আগেই এগুলো হয় সব সময়। তবে আমরা দুর্বল, সাইকোলজিক্যাল গেমের একটা পার্ট না, রাইট, আমরা দুর্বল টিম, এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করার কোনো তার সুযোগ নাই। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি যে কেন তারা ফুল টিম নামাবে না। অবশ্যই তারা ফুল টিমই নামাছে, এটাই তারা ঠিক করেছে। বাবু ভাই, বাংলাদেশের এই টেস্টটাতে সাইবুল বাশার সুমন তিনি টিম সিলেকশনের পরদিনই বলেছেন যে অস্ট্রেলিয়া থেকে তিনি সম্মান নিয়ে আসতে চান। 26 বছর পর আমরা যখন টেস্ট ক্রিকেট খেলে ফেলছি, 26 বছর পর আমরা, হোক সেটা অস্ট্রেলিয়া হোক সাউথ আফ্রিকা, ডাজেন্ট ম্যাটার, 26 বছর পরে যখন একটা ন্যাশনাল টিমের সিলেক্টর যখন বলছেন যে আমরা সম্মান নিয়ে ফিরতে চাই, এটাও কি বাংলাদেশের জন্য শোভা পায়? সম্মান, দেখেন আসলে ভালো ক্রিকেট খেলাটাই সম্মান। সেটা আপনি 2 সেশন খেলেন, 4 সেশন খেলেন, কারণ শিকার তো শেষ নাই। আর যেহেতু আমরা অনেকদিন পরেই যাচ্ছি, এই জন্যই হয়তো সুমন ভাই এই কথা বলেছে। তবে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে, সুযোগ যে নাই আমরা কিন্তু বারবারই বলছি, আমরাই আমাদেরকে নিজেকে প্রুভ করতে হবে। এবং আমরা যে উনি যে সিলেকশন করেছেন, আমরা যখন ভালো খেলবো তখন উনারও ভালো লাগবে যে আমি বেস্ট টিমটাই সিলেকশন করেছি। তো উনি তো আসলে একজন সিলেকশন, বা বাংলাদেশ আমরা সবাই যারা দর্শক, আমরা টিভির সামনে যারা বসে থাকি, সবাই কিন্তু আশা করি যে উইকেটটা না যায়, বা একটা বলে বল করলে উইকেটটা পায়। কারণ আলটিমেটলি কিন্তু দেশ আমাদের, আমরা যখন ভালো কিছু করব সবাই আমাদের ভালো লাগবে। তো উনি এই সেন্স থেকে বলেছে যে আমরা ভালো কিছু আশা করতে পারি। তো আসলে টিম জিতার জন্য যাচ্ছে ভালো ক্রিকেট খেলাটা খুবই জরুরি। কারণ আপনি যদি বলেন যে আমরা এখানে জিতে যাব, তাহলে একটু হাস্যকরই হবে, কারণ আমাদের যে টিমের স্ট্রেংথ এবং তাদের যে স্ট্রেংথের মধ্যে ডিফারেন্স আছে। তবে হ্যাঁ, ভালো ক্রিকেট খেলা উচিত, বা আমরা পারবো। এক্স ফ্যাক্টর কি হতে পারে এই টেস্ট সিরিজে? অবশ্যই উইকেটটাই আমাদেরকে ডিফার করে যে আমরা কোন জায়গায় খেলতেছি। যত তাদের বেশি অ্যাডাপ্ট করবো উইকেটটা,
তত ভালো ক্রিকেট খেলতে পারবো। বাংলাদেশের তো মেবি বাবু ভাই এটা একটা বার্তা দেওয়ার সময় হয়েছে, যে কারণ এই সিরিজটা যখন ভালো খেলবো তখন আলটিমেটলি আমরা অন্যান্য সিরিজেও বা আমরা ওভারসিজ কন্ডিশন আমরা ভালো খেলতে পারি, সেই বার্তাটাও সম্ভব দিতে পারি। বিকজ আমরা 2005 সালের পর আর টেস্ট খেলতে যাই না ইংল্যান্ডে, যদিও তারা একটা টেস্টের জন্য দেখেছে 2027 সালে, অনেকটা জিম্বাবুয়ের মতো করে ট্রিট করতেছে আমাদেরকে তারা। আমরা সাউথ আফ্রিকাতে অনেক দিন ধরে টেস্ট খেলছি না, প্রায় 4-5-6 বছর হয়ে গেল। আমরা নিউজিল্যান্ডে 2017 সালে পর আর টেস্ট খেলতে যেতে পারি নাই, এরপর ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছি টি-টোয়েন্টি। বাট বাংলাদেশের সম্ভবত ওয়ার্ল্ডকে একটা জিনিস জানান দেওয়ার কথা চলে আসছে, যে আমরা সেনা কান্ট্রি যেটা বলে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সেনা কান্ট্রিতে আমরা ভালো খেলতে পারি। এই বার্তাটা সম্ভবত এই সিরিজ থেকে দেওয়ার সময় হয়ে আসছে। হ্যাঁ, দিতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু আসলে কতটুকু ভালো করতে পারবো সেটা একটা ব্যাপার হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে দেখেন, আমরা যে জিম্বাবুয়েতে খেলেছি, জিম্বাবুয়ে মাটিতে কিন্তু জিম্বাবুয়ে অনেক স্ট্রং টিম, এবং আগে জিম্বাবুয়ে আর এখন জিম্বাবুয়ে কিন্তু ডিফারেন্ট। এখন কিন্তু জিম্বাবুয়ে ভালো টিম একটা তার করানোর চেষ্টা করছে ব্রায়ান বেনেট, এবং তারা পারফর্ম করছে। হ্যাঁ, আমরা ভালো ব্যাটিং করিনি অ্যাকচুয়ালি, তবে আমার মনে হয় ভালো ব্যাটিং করার দরকার ছিল, করতেও পারতো। কিছু আপনার মিস করার জন্য আমার বল কিছু মিস করেছে, এই জন্যে আমার মনে হয় খারাপ করেছে। আমি কথাও বলেছি 2-4 জনের জন্য, কেন আমাদের এইটা হলো, তো বললো যে আমরা আসলে মেরিট অফ দ্য বল খেলতে পারিনি। তো এটা তো আরও মনোযোগ দেওয়া উচিত, তাই মনে হয়েছে আমার কাছে। তবে হ্যাঁ, আমরা এখানে ভালো করার অনেক সুযোগ আছে, আমরা যদি ভালো করতে পারি তাহলে সবার জন্য একটা থ্রেট হবে আমাদের। আপনি একটা কথা বলেছিলেন যে এমনও হতে পারে বাংলাদেশ 2বার ব্যাটিং করছে, অস্ট্রেলিয়া 1বার ব্যাটিং করছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশকে দুটো ম্যাচে ইনিংস ব্যবধানে হারিয়ে অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, নাকি অন্তত একটা ড্র বা একটা জয় কি ফিরে আনা সম্ভব করে? যদিও জানি এটা অনেক বেশি অসম্ভব। আমি বলছি যে আমাদের জন্য কঠিন হবে, এই জন্যই আমি বলছি। নট আপনি নেগেটিভ বলার কোনো সুযোগ নাই, কারণ আমরাও তাদেরকে দুবারও ব্যাটিং করতে পারি। আমরা যদি একটা বড় 500 রানের প্রথম ইনিংসে তাদেরকে ছোট রানে অল আউট করে দিই, তাহলে কিন্তু তারাও এই একই রকম হতে পারে। কিন্তু এই সিচুয়েশনটা এরকম যে আমরা এতদিন পরে খেলতে যাচ্ছি, এবং উইকেটটা এবং ওয়েদারটা টোটালি আমাদের এগেনস্টে, সেই জন্য। এবং প্লেয়াররাও তারা আমাদের থেকে অ্যাভারেজে সবারই পরিসংখ্যান অনেক বেশি ভালো। একটা বা দুটো ড্র কি বাংলাদেশ এই সিরিজ থেকে নিয়ে আসতে পারবে? হোপ সো, ইনশাল্লাহ। আমরা যদি ভালো খেলি একটা তো ড্র আমরা আশাই করি, যে হ্যাঁ, যদি এটাই আমি বলছি যে যদি ভালো ক্রিকেট খেলতে পারি সেখানে ড্রয় সম্ভব, কিন্তু আপনাকে ড্র মনে করে খেলতে গেলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে মেরিট অফ দ্য বলই খেলতে হবে। সবশেষ যদি আমরা একটু সামারাইজ করার ব্যাপার আসি, যে জায়গাটা থেকে আমরা শুরু করছিলাম, যে সম্ভবত বাংলাদেশের টপ অর্ডারকে সবচেয়ে বেশি ক্লিক করতে হবে, সেটা আপনার কনফার্ম। পেস বোলিং ইউনিট, অ্যাজ এ পেসার আপনি পেস বোলিং ইউনিটের কাছ থেকে আপনার প্রত্যাশা কি থাকবে? উইকেট নিতেই হবে, নো ডাউট। উইকেট আপনাকে নিতে হবে, আপনাকে অল আউট করতে হলে 11টা উইকেট নিতে হবে, টেস্ট জিততে হলে আপনাকে 22টা উইকেটে নিতে হবে, 20টা উইকেট নিতে হবে, 20টা উইকেট নিতে হবে। সো এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ, এবং যদি আমরা টপ অর্ডার যারা বোলার আছে, পেস বোলার, তারা যদি আমরা তো প্রথমে উইকেট নিতে পারি, তাহলে কিন্তু সিমারদের জন্য ইজি হয়। ঠিক আছে, কারণ আমাদের একটা সিমার স্পিনার যদি ঘট করে তাড়াতাড়ি আমাকে ব্যাক করতে হয়, মানে টিম আসতে হয়, তাহলে কিন্তু বলটা নতুনই থাকে। হ্যাঁ, তো এই বলে কাজ করা থেকে একটু বলটা পুরানো হলে তখন স্পিনার জন্য ভালো হয়। তো এইটা যদি আবার প্রথমেই সিমাররা সার্ভাইভ না করতে পারে বা উইকেট না নিতে পারে, তাহলে কিন্তু স্পিনারকে অটোমেটিক চলে আসে। বাবু ভাই, আমরা আশা করছি বাংলাদেশ অ্যাকচুয়ালি নিজেদের প্ল্যানটাকে ঠিকঠাক রেখে ফিল সিমন্সের শিশুর একটা যে বাজে হারটা ছিল সেটাকে ওভারকাম করে একটা ভালো সিরিজ আমাদেরকে উপহার দিবে, এবং সেটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। বাবু ভাই, অনেক ইনসাইটফুল আলোচনা ছিল, অনেক কিছু বুঝতে পারলাম অ্যাজ এ জার্নালিস্ট আমি আপনার জায়গা থেকে। সো থ্যাংকস আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।